আমরা গুগল ক্লাস কোডটা আজকে পেয়েছি স্যার, যদি আপনি করে গুগল ড্রাইভে লিংকটা দিয়ে দেন তাহলে বেটার হয় স্যার। কারণ ওনাদের সাথে অনেকে আমাদের ভবিষ্যৎ নাই দেখে সমস্যাটা হচ্ছে স্যার। হুম হুম, ওখানেই দিয়ে দিব আমি, সমস্যা নেই। ওকে ওকে, তাহলে যেটা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন সাম করতে যাই মাল্টিপল বিট সম্বলিত দুইটা নাম্বার যদি আমরা সাম করতে যাই, যেমন যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে 4 বিট করে দেওয়া দেওয়া আছে, তাই না? মানে A0 A1 A2 A3 অর্থাৎ 4টা বিট আছে, আর B0 B1 B2 B3 হচ্ছে পরের 4টা বিট আর কি, বা দ্বিতীয় সংখ্যাটা 4টা বিট। এটা এটা বুঝি তো নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমার ফার্স্ট বিটের যে ক্যারিটা জেনারেটেড হচ্ছে সেটা না পাওয়া পর্যন্ত আমি সেকেন্ড বিটে সাম করতে পারতেছি না। আবার সেকেন্ড বিটের যতক্ষণ না পর্যন্ত ক্যারিটা জেনারেট করতেছে ততক্ষণ পর্যন্ত আমি থার্ড বিটটা সাম করতে পারতেছি না। আবার এটা থেকে যেটা ক্যারি জেনারেট হচ্ছে সেটা জেনারেট না হওয়া পর্যন্ত আমি ফোর্থ বিটটা সাম করতে পারতেছি না, অর্থাৎ ওয়েট করা লাগতেছে। তো ওয়েটটা থেকে বাঁচার জন্য আমরা কি করতেছিলাম, আমরা একটা সার্কিট ডিজাইন করার ট্রাই করতেছিলাম যে যাতে আমাদের ওয়েট করে না থাকা লাগে। এই যে যেমনটা এখানে A3 B3 যদি আমি সাম করতে চাই, আমার এই যে ধরেন C2 যেটা জেনারেট হয়েছে সেটার জন্য ওয়েট করে থাকা লাগতো। তো আমি চাইতেছি যে আমি ওয়েট করে থাকতে চাই না। ওয়েট না করতে চাওয়ার কারণে আমি দেখতেছিলাম যে ক্যারিটা আসলে দেখতে কেমন হয় সেটার একটা সিকোয়েন্স আমরা ড্র করতে চাইলাম আর কি, যে যখন আমি সাম করতে যাই দুইটা বিট, যেহেতু প্রত্যেকটা জায়গায় কিন্তু দুইটা দুইটা বিট করে সাম হচ্ছে, তাই না? A3 B3-র সাথে হয়তো ক্যারিটা অ্যাড হচ্ছে, A2 B2-র সাথে ক্যারিটা অ্যাড হচ্ছে, A1 B1-এর সাথে ক্যারিটা অ্যাড হচ্ছে। সো প্রত্যেকটা জায়গায় দুইটা বিট অ্যাড হচ্ছে, সাথে তার ক্যারিটা, আগের বিটের ক্যারিটা অ্যাড হচ্ছে। সো আমরা এরকম তিনটা বিটের কম্বিনেশন নিলাম, একটা এ ইনপুট, একটা বি ইনপুট, একটা সি একটা ইনপুট। তিনটে ইনপুটের একটা টেবল বা ট্রুথ টেবল আমরা জেনারেট করতে চাইলাম, এবং দেখলাম যে সেখানে ক্যারি আউটপুট কোথায় কোথায় হয়। আমরা দেখলাম যে এখানে 4টা জায়গায় আমাদের ক্যারি আউটপুট 1 হইতে পারে, 4টা জায়গায় ক্যারি আউটপুট 0 হয়। তো যেখানে 0 হয় সেখানে তো আমার আর ওয়েট করার প্রয়োজনই নেই। যদি 1 হয় তাহলে আমার ওই ওই ভ্যালুটা হচ্ছে পরেরটার সাথে অ্যাড করা লাগে বা ওইটার জন্য ওয়েট ওয়েট করা লাগে। সো আমরা একটা সার্কিট ডিজাইন করতে চাইলাম যে যেখানে, বা চেক করতে চাইলাম যে কোথায় আসলে 1 হয়। আমরা দেখলাম যে প্রথমে কন্ডিশনটা এখানে খেয়াল করলাম যে দুইটা যদি এ যদি 1 হয়, এ এবং বি দুইটাই যদি 1 হয় তাহলে আমার সি ইন এর দিকে তাকাতেই হয় না, আমার এটা ক্যারি আউট 1 জেনারেট করেই। সো ক্যারি আউটপুটটা 1 হতে পারে যদি এ আর বি দুইটাই 1 হয়। তাহলে আমরা যদি কোনো গেটের ট্রুথ টেবিলের দিকে তাকাতে চাই, যে যেখানে দুইটাই 1 হলে 1 হয়, এমন গেট হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তাই না? কারণ 0 0 তে ওইটা 0, 0 1-এও 0, 1 0-তেও 0। তো অ্যান্ড গেটে আমাদের হচ্ছে 1 1-এ 1, যার কারণে আমরা এখানে কি লিখলাম, এই দুইটার পরিবর্তে এ অ্যান্ড বি লিখলাম। সো এই দুইটা চলে গেল, বাকি রয়ে গেল আমাদের এই দুইটা, এই দুইটাই যেখানে ক্যারি আউটপুট হচ্ছে আমাদের 1। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এই দুইটার ক্ষেত্রে একটাতে হচ্ছে 0 আর 1, অর্থাৎ এ এর ভ্যালু 1, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। আবার এখানে হচ্ছে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, অর্থাৎ অল্টারনেট। দুইটার হচ্ছে অল্টারনেট যদি হয় তাহলে ক্যারি আউটপুট 1 হয়। বাট আবার আমরা খেয়াল করলাম আসলে এই দুইটাই না, শুধু শুধু এই দুইটা না, দেখা যায় যে এখানে আরো আহ, আরো দুইটা এরকম আছে এখানে, যেমন এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, এখানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, অর্থাৎ অল্টারনেট হইলেও দেখা গেছে যে এই দুইটার আউটপুট কিন্তু আবার 0। সো এটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তাহলে কিসের উপর এটা ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে যে যে এ আর বি যদি দুইটা অল্টারনেট হয় এবং সিএন এর ভ্যালু যদি 1 হয় তাহলেই কেবলমাত্র এটার আউটপুট 1 হয়, অর্থাৎ এটা ক্যারি জেনারেট করে, আদারওয়াইজ করে না। যার কারণে আমরা কি করলাম, যে প্রথমে চেক করলাম এই দুইটার ভিতরে, এ আর বি এর ভেতরে যে কোনো একটা 1 কিনা, যে কোনো একটা 1 কিনা সেটা আমরা চেক করতে পারি এক্সঅর গেটের মাধ্যমে। কারণ দুইটা ইনপুট যদি সেম হয় এটার আউটপুট হয় 0, আর যদি দুইটা ইনপুট যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ একটাতে 0 হয় একটাতে 1 হয়, তাহলে এটার আউটপুট 1 হয়। তাহলে আমরা এটা এক্সঅর গেট দিয়ে চেক করতে পারি, যার কারণে এখানে আমরা লিখলাম এ এক্সঅর বি ডট হচ্ছে, মানে অর্থাৎ ডট বলতে অ্যান্ড করলাম আমরা,
অ্যান্ড করলাম, যদি এই দুইটার ভ্যালুর যে কোনো একটা 1 হয় এবং সিএন এর ভ্যালু 1 হয় তাহলেই কেবলমাত্র এটার আউটপুট 1 হয়, যার কারণে আমরা এটা লিখলাম। তাহলে দুইটা ক্ষেত্রে এই সি আউটপুটটা অর্থাৎ ক্যারি আউটপুট যেটা সেটা আমাদের 1 হতে পারে দুইভাবে। একভাবে হচ্ছে যে দুইটার ভ্যালু যদি এ আর বি দুইটার ভ্যালু যদি 1 হয় তাহলে ক্যারি আউটপুট 1 হবে, অথবা অথবা এ আর বি এর যে কোনো একটা ভ্যালু যদি 1 হয় আর সিএন এর ভ্যালু যদি 1 হয় তাহলেই কেবলমাত্র এটা সি আউটপুটটা 1 হতে পারে, যার কারণে আমরা যেহেতু দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে আমরা অর আকারে লিখলাম, প্লাস যেটা অর আকারে লিখলাম, যে কোনো একটা সত্য হবে। সত্য হলেই কেবলমাত্র আমাদের এটা ক্যারি আউটপুটটা জেনারেট হবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা কি করলাম এটাকে, যে আমরা দেখলাম যে এ অ্যান্ড বি দুইটাই যদি 1 হয় এটা সরাসরি ক্যারি জেনারেট করে, সরাসরি ক্যারি জেনারেট করে, যার কারণে এটাকে বলা হয় ক্যারি জেনারেটর। অর্থাৎ এ এবং বি দুইটা যদি 1 হয় সে আর কারো জন্য ওয়েট করা লাগে না, সরাসরি একটা ক্যারি জেনারেট হয়ে যায়। আর এ এক্সর বি এই দুইটার ভ্যালু যদি 1 হয়, এই দুইটার ভ্যালু যদি এ এক্সর বি অর্থাৎ এ এবং বি দুইটার যে কোনো একটা 1 হলে এক্সর করলে এটার ভ্যালু 1 হবে, বাট এটার ভ্যালু 1 হইলেই সরাসরি এটা ক্যারি জেনারেট করে না, কি লাগে একটা ক্যারি ইনপুট 1 এটা লাগে, অর্থাৎ ওইটার উপরে সে ডিপেন্ড করে, যেহেতু এটা ডিপেন্ড করে সিন এর উপরে তাহলে এটাকে বলা হয় ক্যারি প্রোপাগেটর। অর্থাৎ এটা প্রোপাগেট করে, অলরেডি জেনারেট করে না, অন্য আরেকজনের উপর ডিপেন্ড করে এটা জেনারেটেড হয় আর কি। তো যার কারণে এটাকে বলা হয় প্রোপাগেটর। এবং এই জিনিসটাকে, এই ইকুয়েশনটাকে ছোট করার জন্য কি করা হয়, যে এ অ্যান্ড বি যেটাকে সেটাকে বলা হয়, যেহেতু এটাকে ক্যারি জেনারেটর বলা হয় এই জন্য এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু হচ্ছে এ অ্যান্ড বি। আর এটা যেহেতু প্রোপাগেটর এই জন্য এটাকে ক্যাপিটাল লেটার পি বলা হয়, পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ এক্সর বি। সো আমরা এটা কি লিখতে পারি, সি আউটপুট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে জি অর্থাৎ জেনারেটর, প্লাস আমাদের প্রোপাগেটর ইন্টু হচ্ছে সি ইন। ঠিক আছে, এখানে এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা আমাদের ইকুয়েশনটা জেনারেট করলাম। এবারে আমরা কি করব দেখেন, এখানে আমাদের ইনপুট হচ্ছে ক্যাপিটাল লেটার এ ক্যাপিটাল লেটার বি, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বললাম A0 A1 A2 A3 4 বিটের একটা সংখ্যাকে আমরা সরাসরি এ বললাম, আর আমাদের B0 B1 B2 B3 এরকম একটা সংখ্যাকে আমরা সরাসরি বি বললাম, অর্থাৎ এই এক্সাম্পলটা আর কি, এটা এই পুরোটাকে B3 B2 B1 B0 এটাকে ক্যাপিটাল লেটার বি বললাম, আর A0 A1 A2 A3 এটাকে ক্যাপিটাল লেটার এ বললাম, অর্থাৎ দুইটা আলাদা নাম্বার আর কি। এবং ইনিশিয়ালি যদি আমাদের কোনো ইয়ে থাকে, ক্যারি ইনপুট থাকে, যদিও ইনিশিয়ালি ক্যারি ইনপুটটা তো 0, তাই না? দুইটা সংখ্যা যখন আমি সাম করতে যাই তখন কি ক্যারি জেনারেট থাকে, ক্যারি থাকে তখন? না স্যার। শুরুতে তো ক্যারি জেনারেটর থাকে না, তো এটাকে সি মাইনাস 1 দিয়ে রিপ্রেজেন্ট করছে আর কি। এখানে আপনারা চাইলে C0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। সো আমরা যে আগের ইকুয়েশনটা ছিল সি আউটপুট ইজ ইকুয়াল টু জি প্লাস পি সি ইন, এটা তো প্রত্যেকটা বিটের জন্য সত্য। দেখেন প্রত্যেকটা বিটের জন্য, এখানে যখন আমি সাম করতে যাব তখন এই যে ক্যারি আউটপুটটা এখানে জেনারেট হচ্ছে, এটা বা এখানে যে ক্যারি আউটপুটটা জেনারেট হচ্ছে এটা কিন্তু A1 B1, হ্যাঁ, আর এখানে যেটা যদি এটাকে C1 ধরি, এটাকে যদি C0 ধরি, তাহলে A1 B1 C0 থেকে এটা আসলে জেনারেট হয়েছে, তাই না? অর্থাৎ এই তিনটার উপরে ডিপেন্ড করছে না C1টা। অর্থাৎ এই তিনটা যদি আমি সাম করি A1 B1 এবং এই যে সি ইন, এটাকে যদি সাম করি তাহলে না কেবলমাত্র আমার সাম তৈরি হবে এবং C1 তৈরি হবে। C1টা ক্যারি হিসেবে তৈরি হবে স্যার। হ্যাঁ, ক্যারি হিসেবে তৈরি, যে হিসেবে তৈরি হবে ওইটাই স্যার। বলতেছি, মানে ইনপুট হচ্ছে এই তিনটা, আউটপুট হচ্ছে আমাদের এই দুইটা। এখন এটা প্রত্যেকটার জন্যই কিন্তু সত্য, হ্যাঁ, AC2 এই তিনটার উপরে ডিপেন্ড করতেছে, AC3 এই তিনটার উপরে ডিপেন্ড করতেছে। সো আমরা যেটা করতে পারি এই ইকুয়েশনটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মানে আইতম পজিশনের জন্য আর কি। ধরেন এটা যদি আমার আই হয়, অর্থাৎ যেমনটা এখানে যদি আমি খেয়াল করি, এটা যদি C2 হয়, এটা হচ্ছে B2, এটা হচ্ছে A2, এটা কিন্তু কত, এটা কিন্তু C1, অর্থাৎ এখানে যদি 2 হয় এটা হয় 1, এখানে যদি 3 হয় এটা এটা হচ্ছে C2, অর্থাৎ কি I-1, তাই না? জি স্যার।
এটা হয় C3, এটা হয় B3, এটা হচ্ছে A3, অর্থাৎ CI, BI, AI, এটা হচ্ছে CI মাইনাস 1, তাই না? ঠিক না? জি স্যার। সো এইটাকে আমরা লিখতে পারি কিভাবে, CI ইজ ইকুয়াল টু GI প্লাস PI CI মাইনাস 1, That's all. তাই না? জি স্যার। সো এটা আমরা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমি I ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে বা আপনি এটা 1 থেকেও শুরু করতে পারেন। অনেক বইতে এটা 1 দিয়ে শুরু করা, অনেক বইতে এটা 0 দিয়ে শুরু করা। একই কথা, কোনো প্রবলেম নাই। আপনি কোন বিট হিসেবে কোনটাকে ধরতেছেন এটা হচ্ছে বিষয় আর কি। তো তাহলে স্যার এখানে স্যার মানে GI প্লাস PI, স্যার এখানে PI ইনটু CI মাইনাস 1, স্যার এখানে গুণ না হয় যোগ হওয়ার কথা ছিল না? এই যে দেখেন আমাদের যে ইকুয়েশনটা এখানে তৈরি হয়েছিল, হ্যাঁ C আউটপুট ইজ ইকুয়াল টু G প্লাস P ইন্টু CIN, এই যে এটা হ্যাঁ P ইন্টু স্যার, CIN। তাহলে এখানে তো P তো রয়েই যাবে, P হ্যাঁ ইন্টু CI মাইনাস 1। তাহলে স্যার গুণ আকারে আছে এটা। হ্যাঁ হ্যাঁ, গুণ আকারে আছে। আচ্ছা তাহলে আমরা আসলে এগুলো বোর্ডে লিখে লিখে দেখাতে হতো। এগুলো তো ধরেন এভাবে ম্যাথ টাইপের জিনিস, এভাবে মানে অলরেডি করা, এই জিনিসটা তো এইভাবে এক্সপ্লেন করা যায় না। যাই হোক, I ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বসাই দেখেন, তাহলে এটা হবে C0 ইজ ইকুয়াল টু G0 প্লাস P0 ইন্টু C মাইনাস 1, C মাইনাস 1 হয়, তাই না? এটাই। আবার I ইজ ইকুয়াল টু যদি ধরেন আমরা এটাকে ধরে নিলাম 1 নাম্বার ইকুয়েশন, আবার এটাতে যদি ধরেন I এর মান যদি আমরা 1 বসাই, তাহলে হয় C1 ইজ ইকুয়াল টু G1 প্লাস P1 ইজ ইকুয়াল টু C0। এখন দেখেন এই C0টা আসলে কি? এই আগের C0, আগের ইকুয়েশনটা। এই যে দেখেন আগে আগে কিন্তু আমরা এটা অলরেডি এটাকে জেনারেট করছিলাম C0। এখন এই C0টাকে যদি এখানে যেটা জেনারেট করছিলাম এটাকে যদি আমি এখানে বসাই দেই, তাহলে G1 P1 ইন্টু এই যে C0 ভ্যালুটা এখানে বসাই দেন, G0 প্লাস P0 ইন্টু C মাইনাস 1, এটাকে যদি ইলাবোরেট করেন তাহলে কি আসবে, G1 প্লাস P1 G0 প্লাস P1 P0 C মাইনাস 1। তাহলে দেখেন C1টা আর C0 এর উপরে ডিপেন্ড করতেছে না, কার উপরে ডিপেন্ড করতেছে? C একদম মাইনাস 1 এর উপরে। C মাইনাস 1 উপরে ডিপেন্ড করতেছে, অর্থাৎ G1 প্লাস P1 G0 প্লাস P1 P0 C মাইনাস 1। আমাদের কিন্তু অলরেডি এগুলো জেনারেটেড। এই যে জিটা কার উপর ডিপেন্ড করতো, এই দেখেন জি ডিপেন্ড করে হচ্ছে এ আর বি এর উপরে, অর্থাৎ এ আই এবং বি আই এর উপরে, তাই না? যদি আমার একটা C1 হয়ে থাকে তাহলে আমার G1 হবে A1 B1। P1 কার উপরে ডিপেন্ড করতো, P ডিপেন্ড করতো হচ্ছে A XOR B এর উপরে, একজন। তাই না? হুম। তাহলে A XOR B এর উপর যদি P1টা ডিপেন্ড করে তাহলে কি হবে এখানে, যে A1 B1 হবে P1টা, আর J0টা কি A0 B0, এগুলো তো অলরেডি ডিফাইন্ড। এগুলো কি কার উপর ডিপেন্ড করতেছে? A0 B0 যেটা, এটা কি কার উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে না, এগুলো অলরেডি আমার জেনারেটেড। A1 B1 কার উপর ডিপেন্ড করতেছে না, অলরেডি জেনারেটেড। মানে এগুলা এই ভ্যালুগুলোর জন্য আমার ওয়েট করতে হবে না, করতে হবে না। অর্থাৎ G1ও আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, P1 G0 আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, P1 P0 C-1 তো আমি ক্যালকুলেট করতে পারবোই, কারণ C-1 আমি অলওয়েজ জানি এটা হচ্ছে 0। সো আমার গেট বেশি লাগতেছে, আমার কি করা লাগতেছে, G1 ক্যালকুলেট করা লাগতেছে, তারপর P1 G0 ক্যালকুলেট করা লাগতেছে, তারপর P1 P0 C-1 ক্যালকুলেট করা লাগতেছে। স্যার C এই মাইনাস 1টা কি টোটালটা স্যার মানে ক্যালকুলেট করার পরে স্যার C মাইনাস 1টা কি অলওয়েজ স্যার 0। ফার্স্টে যে স্যার মানে ক্যারি থাকে না এর কারণে 0? হ্যাঁ অবশ্যই, এই যে এখানে দেখেন ধরেন আমি শুরুতে সাম করতে যাচ্ছি, এই যে প্রথম যে বিটটা আমার A0 B0 এবং এটার সাথে যে আমার ক্যারি ইনপুটটা, যেহেতু আমি সার্কিটটা ড্র করে ফেলছি বা সার্কিটটা ডিজাইন করে ফেলছি ক্যারির জন্য, এই জন্য আমার একটা ইনপুট এখানে রাখতে হচ্ছে। বাট ওই ক্যারি ইনপুটটা কি শুরুতে থাকে? না স্যার। হ্যাঁ সেই কারণেই C মাইনাস 1টা থাকবে 0 না তো, হচ্ছে। অলওয়েজ। হ্যাঁ, C-1টা 0, অলওয়েজ 0, এটা তো হবেই। মানে নর্মাল হিসাব যেটা, আমরা যখন সাম করতে যাই তখন প্রথম বিটটা সাম করতে গিয়ে তার কোনো কিছু থাকে না, ক্যারি ইনপুট কিছু থাকে না। সো এটা অলওয়েজ 0ই হবে, অর্থাৎ এই ভ্যালুটা অলওয়েজ 0ই হবে। বাকিটার উপরে ডিপেন্ড করবে সে, G1 প্লাস P1 G0 এর উপরে সে ডিপেন্ড করবে। ঠিক আছে? জি সো স্যার। সেম ভাবে আমরা যদি ধরেন I এর ভ্যালু 2 বসাই, সেম ভাবে আমাদের আসে C2 G2 প্লাস P2 C1।
সেম ভাবে আমরা কিন্তু C1 এর ভ্যালু অলরেডি জেনারেট করছি। সো আমরা এখানে কি করতে পারি, এই যে C1 এর ভ্যালুটা এখানে বসাতে পারি। হ্যাঁ, C1 এর ভ্যালুটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদের এটা কি আসবে, G2 প্লাস P2 G1 প্লাস P2 P1 G0 প্লাস P2 P1 P0 C-1। সেম ভাবে আমরা দেখতেছি যে সে C-1 এর উপর ডিপেন্ড করে, সে C1 বা C0 এর উপর ডিপেন্ড করে না। সো আলটিমেটলি আমি কি করে ফেলতে পারবো, খুব ইজিলি ব্যাপারটাকে ডিজাইন করে ফেলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ C2 কাজ করে ফেলতে পারবে। এই যে দেখেন, বা ইজিক্যাল টু 3 বসালে সেম ভাবে আমরা এইভাবে বসালে এরকম একটা বড় জিনিস আসবে, যেখানে আমাদের অ্যান্ড গেট লাগবে এবং অর গেট লাগবে। অর গেট হলেই আমরা কি করতে পারবো, সে C2 C1 বা C0 জন্য হচ্ছে আপনার ডিপেন্ড না করে সরাসরি সে A3 B3 প্লাস C3 এই জিনিসটা করে ফেলতে পারবে। অর্থাৎ আমাদের সামটা কি হয়ে যাবে, তুলনামূলকভাবে দ্রুত হয়ে যাবে। মানে মানে আমাদের কি বলে, ওয়েট করা লাগবে না আর কি, যে ওয়েটিং যে টাইমটা এটা কমে যাবে। বাট এটা কিন্তু এই যে এই এন্ড গেটে যে আপনার ইটা কি বলে এটাকে, এন্ড গেটে এই রেজাল্টগুলো জেনারেট হইতে কিন্তু আবার টাইম লাগবে, ঠিক না? এগুলো অনেকগুলো ইনপুট দেখেন, এগুলো এন্ড গেটে এগুলো জেনারেট হয়ে আবার অর গেটে জেনারেট হয়ে কিন্তু যদি আসে, তাহলেও কিন্তু এটা জেনারেট হতে কিছুটা টাইম লাগবে। বাট তারপরে হচ্ছে যে ওয়েটিং টাইমটা আছে, এই ওয়েটিং টাইমের চেয়েও কম। সো এটা তুলনামূলক বেটার, তাই না? এই যে ধরেন এই যে C2 জন্য সে যতক্ষণ পর্যন্ত ওয়েট করবে, এর মাঝেই হচ্ছে এই যে এই গেটে যে আমার রেজাল্টগুলো তৈরি হওয়ার কথা সেগুলা এর চেয়ে কম টাইমেই হয়ে যায়। সো যার কারণে এটা কি, এটা তুলনামূলক হচ্ছে এফিশিয়েন্ট, তাই না? আপনারা শুনতেছেন আমার কথা? জি স্যার শুনতেছি। জি স্যার, শুনতেছি স্যার। বুঝতে পারছেন? এগুলো কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ স্যার, একটু বুঝতে পেরেছি স্যার। কিছুটা এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাতে বলেন। একই সাথে বা টাইম বা এফিসিয়েন্স করতেছে, একই সাথে কাজ করতেছে, শুধু সি বা C-1 এর মানটা আমার ভ্যালুটাকে অবশ্যই প্রথমে অ্যাসাইন করে থাকবে। তার মানে প্রত্যেকজন আলাদা আলাদা ভাবে একটা প্রসেস কমপ্লিট হওয়ার পর একটা যে শুরু হবে সেটার জন্য ওয়েট না করে একসাথে কমপ্লিট করতে পারতেছে। হুম 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 হ্যাঁ, একসাথে কমপ্লিট করে ফেলতে পারতেছে। ওয়েট করে করে থাকা লাগতেছে না, কি যে প্রবলেমটা দিয়ে আমরা শুরুতে শুরু করছিলাম, যে এটা কি করতেছে, এই যে এই যে এই বিটটা A3 B3 যে বিটটা, এটা যদি সাম করতে হয়, সে যতক্ষণ না পর্যন্ত C2 জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সাম করতে পারতেছে না। অর্থাৎ এটার জন্য ওয়েট করে আছে, আবার এটা ওয়েট করে আছে এটার জন্য, আবার এটা ওয়েট করে আছে এটার জন্য। সো মানে আমরা ছোটবেলায় যেভাবে সাম করতাম আর কি, ওইরকম ভাবে আমরা যখন কি করতাম, এটা কি লেফট না রাইট, আমরা সাম করা শুরু করতাম কোত্থেকে, আর একটা লুপের মতো চলতেছিল আর কি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, মানে একটা আরেকটার জন্য ওয়েট করে থাকতেছিল। সো এই ওয়েটিং টাইমটাও কমানোর জন্য আমাদের এই প্রচেষ্টাটা, এবং প্রচেষ্টা গিয়ে দেখা গেল কি আমাদের গেট সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। দেখেন কয়টা অ্যান্ড গেট লাগবে এখানে, এখানে তো একটা ইনপুট সমস্যা নাই, এখানে একটা অ্যান্ড গেট লাগবে, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, তারপর অর গেট লাগবে প্রত্যেকটাকে, আবার অর গেট করে আমাদের এই রেজাল্টটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটার তুলনামূলক এফিসিয়েন্ট, কিন্তু চেয়েও এর চেয়েও এটাকে আরো ইয়ে করা যায়, এফিসিয়েন্ট করা যায়। বাট ফাইনালি এই যে যে ব্যাপারটা আমরা সাম করা আমাদের উদ্দেশ্য ছিল, এই সামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে সামটা ডিপেন্ড করে হচ্ছে যে দেখেন C-1 এর জন্য, আর P0 G0 আমরা একটু আগে দেখছি যে P0 G0 গুলো আমরা, বা G1, আচ্ছা এই যে দেখেন এগুলা কার উপর ডিপেন্ড করে না, P0 টা হচ্ছে স্যার A0 স্যার B0 কে পিকচারটা XOR কি একটু করলে জুম আমি করা পাই। যাবে? একদম ছোট দেখা যাচ্ছে। হুম, P0 টাকে আমি A0 B0 কে XOR করলেই পাই, P1 পেতে হলে আমার A1 B1 কে XOR করলে আমি পাই, বা G3 কে আমি A3 B3 অ্যান্ড করলেই পাই। সো এগুলা পেতে আমার কোনো প্রবলেম নাই, P0 G0 P1 G1 P3 G2 P3 G3 এগুলা পেতে আমার কোনো প্রবলেম নাই। সো আমি সামটা পেতে হলে আমার কি করতে হয়, আমার S0 টা পেতে হলে আমার P0 লাগে, যেটা অলরেডি আমি জেনারেট করতে পারি, P0 লাগে, P0 এর সাথে আমার C-1 টা লাগে, তাই না? হুম। সামের ইয়েটা মনে আছে, মানে সামের ইকুয়েশনটা কি ছিল,
স্যার এ এক্সর বি এক্সর সি, তাই না? এগুলো কিন্তু আগে মানে ডিএলডি তে পড়ে আসছিলেন যে ওইটা, আমি কিন্তু সাম দেখাই নাই। সামের যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটা কি কি ছিল? এ এক্সর বি এক্সর সি না? ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তো ধরেন এ এক্সর বি, বি কে আমরা কি বলতাম এখানে? দেখেন প্রপাগেটর বলতাম, তাই না? পি বলতাম না? এই যে এই এক্সর বি কে আমরা প্রপাগেটর বলি। তাহলে এই এক্সর বি এক্সর সাথে সি টাকে এক্সর করতে হয়, যার কারণে দেখেন সি মাইনাস ওয়ান ইন্টু পি জিরো কে এক্সর করছে এখানে, এই যে এক্সর গেট, যার কারণে আমি এখানে সাম পেয়ে গেলাম। তারপরে আমি কি করলাম এখানে, পি ওয়ান এর সাথে আমার কাকে এক্সর করতে হয়? এটা হচ্ছে সি জিরো, এটা হচ্ছে সি ওয়ান, এটা হচ্ছে সি টু, এবং এটা ফাইনালি আমাদের সি থ্রিটা। সি থ্রিটা পেলাম আর কি। বা সাম পেতে হলে মোট কথা হচ্ছে যে আমাদের কার উপর ডিপেন্ড করতে হয় না। এই যে সি টুটা আবার আমরা একটু আগে ইকুয়েশন দিয়ে দেখালাম যে আমরা কিভাবে পেয়ে যেতে পারি সি টু বা সি থ্রিটা, যে এইভাবে করে সি মাইনাস ওয়ানটা পেলেই আমি এর সাথে সাথে এটাকে পেয়ে যেতে পারি। সো এটাকে আর দেখাই নাই আর কি, মানে প্যারালালি আমার এই সামটা হইতে পারবে, এটা এই চিত্রটা দ্বারা এটাই বোঝাচ্ছে আর কি, বা এই ফিগারটা দ্বারা এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি যদি এখন বলি যে দুইটা নাম্বার দিয়ে যদি বলি যে সি থ্রিটা কত হবে, এটা বলেন দেখি, মানে মুখে মুখে না, এটা করে, এই যে এইভাবে করে আর কি, পারবেন? অর্থাৎ এই ইকুয়েশনে ভ্যালুগুলোকে বসাতে হবে আর কি। এই ইকুয়েশনটা লিখেন তো, মানে বা নিজের একটু করেন তো দেখি, সবাই করবেন সবাই। সি থ্রিটা কি হবে দেখি, এখান থেকে বের করেন তো, ইকুয়েশনটা বের করেন। বুঝতে পারতেছেন সি জিরো, সি ওয়ান, সি টু, সি থ্রি, এইভাবে একটা একটা করে বের করতে হবে, একসাথে পুরোটা পারবেন না। জি স্যার, স্যার। এই সময় তো আমার আই এর মান ধরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আই এতক্ষণ এর তো এটাই পড়ালাম। নাকি করতেছেন না আপনারা? স্যার চেষ্টা করতেছি। স্যার সি থ্রি বলতে আই এর মান আমি থ্রি ধরে করবো। হুম, এর ভ্যালু 3 ধরে করবেন। জি স্যার, আই এর ভ্যালু থ্রি ধরে করলে আমার সি থ্রি সমান আসবে জি থ্রি প্লাস পি থ্রি সি টু। এতটুকু তো করতে কি বলেন? অন্য কেউ করছেন? এতক্ষণ কি পড়ালাম আর কি বুঝলেন, কি বলেন এখন? ওইটা সমীকরণ বসালে স্যার আর একটু আসে, সি থ্রি সমান জি থ্রি প্লাস পি থ্রি ব্র্যাকেটে আসবে স্যার সি টুর মানটা বসাইতে হবে আমার। এভাবে করে করে পুরোটা বসাবেন তো? না, পুরোটা লাস্টে আসছে স্যার সি থ্রি সমান জি থ্রি প্লাস পি থ্রি সি টু প্লাস পি থ্রি পি টু জি ওয়ান প্লাস পি থ্রি পি টু পি ওয়ান
G0 plus P3 P2 P1 P0 C minus 1. আচ্ছা যাই হোক, যাই আসছে, এরপর হচ্ছে এইটাকে সাম করবেন এই ইকুয়েশন অনুযায়ী। সাম না, বেসিক্যালি আমাদেরকে দেখাতে হবে যে C3 এর আউটপুটটা কত, মানে C3 যেটা সেই সেটা কি 0 হয় না 1 হয়, মানে এই ইকুয়েশন অনুযায়ী C3 এর ভ্যালুটা কি 0 হয় না 1 হয় এটা বের করতে হবে। এইটা বুঝি নাই স্যার। আমি যদি এই দুইটা সংখ্যা সাম করতে যাই, মানে জি এটাকে উপরটাকে যদি A ধরি, জি স্যার। এটাকে যদি A ধরি আর এটাকে যদি আমি B ধরি, তাহলে এটা হচ্ছে A0, এটা হচ্ছে B0, সরি A1 A2 A3, B0 B1 B2 B3। তাহলে আমার A3 ভ্যালু 1, তাহলে আমার যে আমি এখন এই যে এতক্ষণ আপনার যে ইকুয়েশনটা বের করছেন, জি স্যার। ওই ইকুয়েশনটা ক্যালকুলেট করে বলবেন আমাকে যে C3 এর ভ্যালু অর্থাৎ ক্যারি আউটপুটটা এখান থেকে যেটা বের হবে সেটার ভ্যালু কি 0 হবে না 1 হবে। এখান থেকে তো আপনি মুখে মুখে করে বলেই দিতে পারবেন, কিন্তু আপনার ওখানে ওই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করে ওটা বলতে হবে। দেখেন কত আসে। কেন না পারার কি হলো বলেন? আচ্ছা, নাম্বারটা মনে রাখছেন বা লিখছেন? জি আমাকে স্যার। পরে বলতে পারবেন A0 A1 A2 A3 জি স্যার। B1 B2 B3 ভ্যালু কত? ওকে, তাহলে এবারে আমরা দেখেন এইটাতে যাই আবার। ইব্রাহিম আছে না? ইব্রাহিম পারবে না? স্যার মনে হয় না, পারলে তো বলতো। ইব্রাহিম তো রেসপন্স নাই। আচ্ছা, আমাদের C3 ইকুয়েশনটা হচ্ছে এটা G3। G3টা কি কে আসলে? স্যার স্যার আমি একটু বাইরে ছিলাম। স্যার G3 পারবো টাকে স্যার, আমরা আশা করি স্যার। A3 যেহেতু স্যার আমি এ বি A1 B1 C1 জাস্ট স্যার এই কোয়েশনের মানটা বসালে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এটা ওকে? এটার তাহলে নাম। স্যার আমি A1 B1 C1 স্যার 0 স্যার 0 1 0 স্যার যে ওই ভ্যালু গুলো তো স্যার দেওয়া আছে, অলরেডি দিয়ে দিয়েছেন। এই যে G3 ভ্যালু হচ্ছে A3.B3। হ্যাঁ তাহলে A3 ভ্যালু আছে, আমার B3 ভ্যালু আছে, এটাকে আমি এন্ড করে ফেললাম। তারপর P3 হচ্ছে কত আমাদের? A3 XOR, হ্যাঁ এ একজন বি। অর্থাৎ A3 XOR B3, তাই না? তাহলে XOR করব ওই দুইটা ভ্যালুকে। এটাকে একজন করে যে আর ভ্যালুটা G2 আসবে হচ্ছে ওটাই ভ্যালু হবে P3। P3, আর G2 হবে কত আমার? A2 B2, এই দুইটাকে এন্ড করে তারপর স্যার বুঝিয়ে টোটালটাকে আমরা বলেন। এন্ড করব। জি স্যার। আমরা স্যার প্রথম তাহলে P3 অবস্থায় স্যার P2 জি মানে আহ, স্যার মানে P1 P2 বা হ্যাঁ P3 বলেন। মানগুলো ভ্যালুগুলো যদি স্যার আগে বের করে নেই, জাস্ট স্যার পরবর্তী দেখালে ওখানে ভ্যালু বসাইলেই স্যার টোটালটাই হয়ে যাবে, আমাদের আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সাধারণত এক্স্যাক্টলি। স্যার এখন পারবে। পরীক্ষা এটাই মানে আরো একটা হ্যাঁ, এটার আরো একটা পার্ট আছে, এটা আরো অ্যাডভান্সড একটা পার্ট, আমরা নেক্সট ক্লাসে ওইটা একটু দেখানোর চেষ্টা করবো আর কি।
ঠিক আছে, ওই ওই ইয়েটা আমি এখনো ডকুমেন্টসটা ঠিক করতে পারিনি এখনো, ওইটা আমি করে নেক্সট ক্লাস এটা অ্যাডভান্স আরেকটা পার্ট আছে যেটা আরো এফিসিয়েন্ট, মানে এখানে যেটা স্যার হয় এটার যে কোশ্চেনটা কিভাবে হবে? খুবই লজিক্যাল মানে হয়ে গেল না, মানে হয়তো আপনি বোঝেন নাই কিছুই, বা হচ্ছে যে আম, কি বলবো, কোশ্চেনটা হবে যে দুইটা নাম্বার, এই যে আমি যেমন দিলাম এরকম দুইটা নাম্বার দিয়ে হয়তো আপনাকে বলতে পারে যে C3টা কত, বা বা এই যে ক্যারি লুক এহেড অ্যাডার দিয়ে এটাকে সাম করে দেখেন, সামও আসতে পারে। যদি আপনি ক্যারিটা জেনারেট করে ফেলতে পারেন তাহলে আপনি সবগুলা তো সামও করতে পারবেন, সামটাও করে দেখাইতে হইতে পারে আর কি, বাট স্যার স্টেপ ওয়াইজ। স্যার যে নাম্বার দিয়ে স্যার দেখাইছে স্যার ওটা একটু স্যার যদি করে দিতে স্যার তাহলে একটু ভালো হতো। আপনি কি ক্লাস মানে কি বলেন এগুলা, এটা কোনো কথা হইলো? অবশ্য আমার বোর্ড থাকলে আমি দেখাইতে পারতাম ভালো মতো, কিন্তু এখানে তো জিনিসটাকে বোঝানো খুবই কঠিন। আচ্ছা ইকুয়েশনটা বলেন এখানে। স্যার সি থ্রি, ইকুয়েশনটা হচ্ছে G3 ইকুয়াল G3 আচ্ছা আমি এখানে দেখে দাঁড়ান, জি থ্রিটা প্লাস কি ছিল, A3 A3 স্যার ডট B3। A3 ডট B3 A3 অ্যাড হচ্ছে B3 এর সাথে, তো যোগ ওকে, হবে প্লাস হবে কত? P2 মনে হয় নাকি? স্যার হুম, A3 B3। হ্যাঁ A3 B3 আর তাহলে স্যার এখানে হচ্ছে স্যার হ্যাঁ প্লাস P3 স্যার P3 টা হচ্ছে A একজোড় B A3 এক্সর তো লিখতে পারবো না, এক্সর আচ্ছা স্যার একজোড় B3 B3, সরি B3। স্যার ফার্স্ট ব্র্যাকেট আপনাদের এই অবস্থা হলে কেন আসলে বিএসসি করতে আসছেন, এটা তো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি হবে? P2 G2 টা হচ্ছে স্যার A2 ইনটু B2 A2 ইন্টু B2 B2 আর আছে প্লাস P2 স্যার অনেক বড় তো ইকুয়েশনটা না, প্লাস প্লাস না, প্লাস মানে এখানে আর কিছু আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। না স্যার এখানে আর কিছু নেই প্লাস P2 আচ্ছা ইনটু যাই হোক, আমি ওকে আমি এতটুকুই দেখাই, বাকিটা না পারলে তো আর কিছু করার নেই। এখানে এখানে যে জিনিসটা হলো যে এরপরে মানে এইভাবে আমরা ভাঙাই ভাঙাই লিখবো আর কি, যে G3 কি বা G কি আর P কি এগুলাকে আমরা ভাঙাই ভাঙাই লিখবো। লিখার পরে জাস্ট এখানে ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবো, জাস্ট এটাই তো। জি স্যার ইকুয়েশনে A3 ভ্যালুগুলো আমরা বসে, যেমন এখন A3 ভ্যালু হচ্ছে 1, A3 ভ্যালু 1 B3 ভ্যালু 1, B3 ভ্যালু 1 দুইটাকে অ্যাড তারপর করলে 1 1, 1 এন্ড করলে 1 প্লাস হচ্ছে প্লাস হচ্ছে A3 1 A3 XOR হচ্ছে, B3 1 তার মানে স্যার এখানে 0 হবে এখানে হবে 0 হয়ে যাবে তাই না? জি 1 স্যার x মানে অর্থাৎ আবার এটা স্যার যেহেতু এটা এরা 1 বোঝে না, স্যার এই পাশে স্যার 1 হবে না স্যার এটা 0 হবে না হ্যাঁ স্যার এটা 0 হবে এটা 0 হবে না। জি A3 স্যার এর ভ্যালু হচ্ছে স্যার 1। A3 ভ্যালু 1 আর স্যার B3 ভ্যালু না 1 না স্যার না XOR না করলে এখানে 0 হবে না আমি টোটালটা দেখাচ্ছি আর কি, এটা তো বুঝতেছে না। জি স্যার ইনটু হচ্ছে A2 B2, A2 এর ভ্যালু কত? এই 1 যে A2 হচ্ছে এটা, A0 A1 হ্যাঁ A2, হ্যাঁ A2 A2 এর ভ্যালু A0 0, 0 B2 এর ভ্যালু 1, 1 তাহলে 0.1। আর 1 এ তো এইভাবে করে আমি 0 জাস্ট এটাকে বসাবো আর কি, এটাকে দেখে ফাইনালি বোঝা যাচ্ছে যে যেহেতু আসলে এগুলো সবগুলাই অর করা যেহেতু, বাকি যতগুলাই 0 আসুক 1 আসুক, এটা যেহেতু 1 চলে আসছে, ফাইনালি আমার রেজাল্ট আসলে 1ই আসবে। স্যার আমরা যদি রাফ করে যদি স্যার এখানে স্যার G3 বা G2 P3 বা P2 এর মানগুলো আগে না না, এই পাশে বের করে নেই হ্যাঁ পরীক্ষা যদি আসে রাফ না দেখাবেন যে মানে A3টা স্যার এমন। আমি স্যার ডান পাশে স্যার দেখাই দিচ্ছি P3 এইভাবে হয়েছে এত ভ্যালু বা G3 এইভাবে হয়েছে এত ভ্যালু G4 এইভাবে হয়েছে এত ভ্যালু এখানে জাস্ট মেন ইকুয়েশনের মধ্যে স্যার G2 বা G3 এর ভ্যালুটা জাস্ট বসাই দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে? পারবেন নাকি পারবেন না, মানে পুরোটা করে দিতে হবে? এটা খুবই সিম্পলটা ছিল, মানে এই ধরনের আসলে মানে পারা উচিত আর কি।
স্যার অনেকে ক্লিয়ার কনসেপ্ট ধারণার জন্য যদি স্যার করে দিতেন মনে হয় সবার জন্য ওই যে একটু বললাম এখানে তো দেখেন আমি তো করে মানে বলে বলে করা তো অনেক, তাহলে তো ক্লাসে আগাবে না, বুঝেন নাই? মানে পুরো ইকুয়েশনটা এভাবে লিখবেন, বা বের করবেন যেটা আমি এতক্ষণ ধরে দেখালাম, এই ব্যাপারটা এখানে যেটা দেখালাম। মানে মেইনলি কাজ হচ্ছে আপনার থিওরিটা করাই লাগবে আর কি, বিষয়টা এরকম আর কি। যে দেখেন আমি দেখাই, যে শুরুতে আপনি দেখাবেন হচ্ছে এই ইকুয়েশনটা, আপনি এই ফিগারটা দিতে পারেন, এই ফিগারটা দিয়ে ট্রুথ টেবিলটা দিতে পারেন, ট্রুথ টেবিল দিয়ে আমরা এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটা যদি আমরা পাই, ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে রিপ্লেস করতে পারি, রিপ্লেস করলে আমরা এরকম একটা ব্যাপার পাই, সিআই ইজ ইকুয়াল টু জিআই প্লাস পিআই সিআই মাইনাস ওয়ান। ঠিক আছে, ক্যারি আউটপুটটার ইকুয়েশনটা এটা। এই ইকুয়েশন থেকে স্যার শুরু হবে। হ্যাঁ, চাইলে আপনি ওই শুরু থেকেই দিতে পারেন, বা চাইলে আপনি সরাসরি এখানে আমরা জানি এটা উইনো দিয়ে দিতে পারেন, যে ক্যারি ইনপুটটা বা আইতম ক্যারিটা ইজ ইকুয়াল টু জিআই প্লাস পিআই ইন্টু সিআই মাইনাস ওয়ান। এখানে আবার দিয়ে দিবেন যে জি কি আর পি কি। জি হচ্ছে এ অ্যান্ড বি, মানে এখানে যেটা বা এই ইকুয়েশনটা এখান থেকে শুরু করাটা বেটার আর কি। সি আউটপুট ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি প্লাস এ এক্সর বি ইন্টু সি ইন। তাহলে এটার ক্ষেত্রে আমি এ অ্যান্ড বি কে জি দ্বারা রিপ্লেস করছি, এ এক্সর বি কে আমরা পি দিয়ে রিপ্লেস করছি। পি দিয়ে রিপ্লেস করে আমাদের ইকুয়েশনটা এরকম আসে। তাহলে আই এর ভ্যালু যদি 0 বসান তাহলে এটা আসবে, 1 বসালে এটা আসবে, 2 বসালে এটা আসবে, 3 বসালে এটা আসবে। আসলে এবার যে আপনার নাম্বারটা দেওয়া থাকবে, এ ইজ ইকুয়াল টু ধরেন 1011 বা বি ইজ ইকুয়াল টু 1100, এই টাইপের যে নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারটা অনুযায়ী এবার কোশ্চেনে যদি আপনার C3 মানে দেয়া থাকে আর কি, বা C3 বের করতে বলে, তখন আপনি এই ভ্যালুগুলা বসাবেন আর কি। বা যদি C2 বের করতে বলে তখন আপনি এই ভ্যালুগুলা বসাবেন। এই তো, আপনি তো জানেন যে G2 কি আসলে। G2 হচ্ছে A2 and B2, P2 হচ্ছে A2 XOR B2। এভাবে করে করে আপনি ভ্যালুগুলা বসাবেন, ভ্যালুগুলা বসে জাস্ট রেজাল্টটা স্যার দিয়ে দিবেন। একটা কথা বলি হুম। স্যার প্রথমে যদি স্যার আমরা C1 এর ভ্যালুটা স্যার এক জায়গায় করে বের করে রাখি, C2 ভ্যালুটা এক জায়গায় বের করে রেখে, তাহলে স্যার C2 এর ইকুয়েশনটা বের করতে গেলে স্যার দেখা যাচ্ছে না স্টেপ বাই স্টেপ আসলে এইভাবে করলে মনে হয় সহজে বুঝতো অনেকে। আচ্ছা, না না, পরীক্ষায় আসলে আপনাদের মানে এটা দেওয়ার উদ্দেশ্য কি, যে এই ইকুয়েশনটা আপনি সলভ করতে পারতেছেন কিনা এটা দেখা। তাহলে আপনি যদি ধরেন আপনি যা বলতেছেন যে C2টা আগে আপনি বের করে ফেললেন, হ্যাঁ আহ, স্যার C2 টা বের করে রাখলে স্যার যেরকম স্যার C3 ইকুয়েশনের মধ্যে স্যার C2 পার্টটা ডাইরেক্ট C2 ভ্যালুটা স্যার ওখানে ইকুয়েশনটা ছোট হ্যাঁ হয়ে বসায়, আসলে C3। বসাই দেবে। তাহলে ওই যে তাহলে আপনি টোটাল স্টেপটা দেখাইতে হবে। ধরেন C0 ভ্যালু কত এটা দেখালেন, হ্যাঁ তো C1 এর ভ্যালু কত এটা দেখালেন, C2 এর ভ্যালু কত এটা দেখালেন, তাহলে কি আগেরটা সরাসরি যে ইকুয়েশনে জাস্ট ভ্যালুটা বসালেই হয়ে যাবে। হ্যাঁ ভ্যালুটা জাস্ট বসাই দিলাম স্যার। আর টোটালি মানে এটা করা লাগতেছে নাকি? হ্যাঁ, এটাও করতে পারেন, তাহলে তো স্টেপ বাই তাহলে স্টেপ স্যার বলে। ইকুয়েশনটা অনেক বড় দেখে অনেকে হাঁপায় যাবে না। ঠিক আছে, যেভাবে ভালো লাগে ওভাবে করেন। ওকে, আচ্ছা এটার বললাম তো, যে এরপর হচ্ছে যেটা আরেকটা অ্যাডভান্সড ভার্সন আছে, আম, যেখানে 4 বিট করে আরো ছোট করে ফেলা হয়। যেটা যে প্রবলেমটার কথা আমি বললাম, যে এখানে হচ্ছে যে দেখেন অনেকগুলা গেটের প্রয়োজন হয়। ওই গেটটাকে ছোট করে ফেলার জন্য যেহেতু আমাদের বড় বড় মানে বাইনারি নাম্বারগুলোর কি হয়, লেন্থ অনেক বড় হয়, 8 বিট 16 বিট, হ্যাঁ এরকম বিট নিয়ে আমরা, বা 4 বিট নিয়ে, বা 2 এর পাওয়ার আকারে বিট নিয়ে আমরা কাজ করি বেশি। তো এটাকে এই 4 বিট করে ভাগ করে ফেলে আর কি, ভাগ করে ফেলে এটাকে আলাদাভাবে ধরেন আহ, আরো একটু করে করে ফেলা হয়। যেমন এখানে যেটা আসছে যে এই যে জেনারেটর জেনারেটর এবং প্রোপাগেটর, এটা 4টা বিট আকারে ভাগ করে ফেলে আর কি। ভাগ করে ফেলে এটাকে আরো ছোট, মানে গেট কম কম যাতে ইউজ করতে হয় সেটার একটা এফিসিয়েন্ট ওয়েতে এটাকে ইউজ করা হয় আর কি। তো এটার পরে আমরা দেখাবো আর কি, এটার স্লাইডটা রেডি করতে হবে, আমার রেডি করা হয় নাই। আর এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের বাইনারি কোডের ডেসিমাল। আপনার মনে হয় এটা জানেন নাকি? বিসিডি। হ্যাঁ, বিসিডি পড়ে আসছেন বা মনে আছে কিনা? ডিপ্লোমায় পড়েছিলাম। আর কেন ডিএলডি তে পড়ে আসেন নাই? স্যার ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট স্যার, এগুলো ভালো করে কোথায়? কিন্তু মানে ডিএলডি তে পড়েন নাই আপনারা? আপনাদের তো ডিএলডি তে এটা পড়ানোর কথা।
স্যার বিসিডি পড়া হয়েছে কিন্তু অনেকদিন পড়া হয় না তো এখন মনে নাই। না আমি বলছি পড়ছেন কিনা, মনে আছে কিনা সেটা তো জিজ্ঞেস করি। জি স্যার পড়া হয়েছে এটা। ওকে, তাহলে এটা যেটা বলতেছি, ইন দিস কোড ইচ ডেসিমাল ডিজিট ইজ রিপ্রেজেন্টেড বাই আ 4-bit বাইনারি নাম্বার। মানে বাইনারি কোডের ডেসিমালের উদ্দেশ্য হচ্ছে যে কি, আমার যে ডেসিমাল নাম্বারটা আছে সেই ডেসিমাল নাম্বারটাকে একটা 4-bit বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা। তো এটাকে বলা হয় যে 8421 কোড। মানে এটাকে বাইনারি কোডের ডেসিমালও বলা হয়, আবার 8421 কোডও বলা হয়। কেন বলা হয় এটাকে, যে যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যেটা বলছে ইন দিস কোড ইচ ডেসিমাল ডিজিট, এটা কিন্তু বলছে ডেসিমাল ডিজিট, এটা কিন্তু ডেসিমাল নাম্বার বলে নাই। ডিজিট আর নাম্বারের মধ্যে আসলে পার্থক্য কি? স্যার ডিজিট স্যার এক বিট, মানে একটা সংখ্যা, আছে নাম্বার অনেকগুলো হতে পারে। স্যার না না না, স্যার হ্যাঁ। নাম্বার তো নাম্বারের সংখ্যা, ডিজিট তো এ বি সি ডি কিন্তু অন্যান্য সবগুলো তো হতে পারে। না, এটা আরো ডিজিট হচ্ছে ইলাবোরেট একটা করতে হবে, সংখ্যা। মানে এটা বেসিক, মানে আসলে ডিফারেন্সটা বলেন, বেসিক ডিফারেন্সটা মানে যেটা বললে আমি বুঝবো যে এটা হচ্ছে ডিজিট, এটা হচ্ছে নাম্বার। স্যার নাম্বার বলতে 1 2 3 0 to 9 হ্যাঁ হচ্ছে স্যার ডিজিট, আর বাকি যা আছে সব নাম্বার স্যার। আসলে সবকিছুই নাম্বার, মানে 0 থেকে সব বাকি সবকিছু নাম্বার, কিন্তু ডিজিট আমরা তখনই বলি যখন, যেমন আমরা ধরেন নাম্বার সিস্টেমে যখন আমরা যাই, আমরা যখন বলি যে ধরেন বাইনারি নাম্বার, তখন ওইটাতে ডিজিট হচ্ছে 0 and 1 দুইটা, তাই তো? এই জন্য আমরা বলি ডিজিট, কারণ এটাকে আলাদাভাবে রাখছি। যখন আমি এটাকে নাম্বার হিসেবে ব্যবহার করব তখন ওই 0 আর 1 কে আমি ইউজ করব, তাই না? করে তারপরে আমি নাম্বার তৈরি করব। কিন্তু নাম্বার তৈরি করার একটা কারণ আছে বা ব্যাপার আছে, কিভাবে আসলে আমি নাম্বার তৈরি করতে পারি। যেমন একটা ডেসিমাল নাম্বার এখানে দেওয়া আছে, ধরেন 143। এই 143 আমি আসলে কিভাবে তৈরি করছি? আমি 3টে ডিজিট ইউজ করছি, ডেসিমাল ডিজিট ইউজ করছি, একটা 3, একটা 4, একটা 1। বাট এটা ডেসিমাল নাম্বার হলো কিভাবে? নাম্বার হলো যে এটার পজিশনাল ভ্যালু আমি চেঞ্জ করে ফেলছি। যেমন 143 আমি কিভাবে বলতেছি, এই যে 3, যেটা 3 যে নাম্বারটা, এটা কিন্তু আসলে 3 না, এটা হচ্ছে 3 into 1। এই যে এখানে 4, এটা কিন্তু আসলে 4 না, এটা কিন্তু আসলে 40, তাই না? 4 into 10 কিন্তু এটা 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 কিন্তু 40। আর এই যে এখানে 1, মানে এই 1 কিন্তু আসলে 1 না, এই 1 কিন্তু 100। কিভাবে 100? এটা কিন্তু 1 into 10 স্কোয়ার। কিভাবে করছি আসলে এটা দেখেন, 3 into 10 to the power 0 প্লাস 4 into 10 to the power 1 প্লাস 1 into 10 স্কোয়ার। মনে আছে এটা? আমরা একদম ছোটবেলায় পড়ছিলাম পজিশনাল নাম্বার, এটা কি কি জানি বলা হতো, ওই যে দাগ টেনে টেনে পড়তাম, মনে আছে ছোটবেলায়? একদম ক্লাস 1-এ বা 2-তে থাকতাম আমরা, এরকম দাগ টেনে 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 পড়তাম। একক, দশক, শতক, এটাকে কেন বলা হয়? একক, দশক, শতক কেন বলা হয় আসলে? বলতে পারেন যে কেন আসলে এটাকে, ধরেন 143 আছে তো এখানে, এই যে 3কে আমি কেন একক ঘরের নাম্বার বলতেছি, বা এটাকে একক কেন বলতেছি? 4কে আমি কেন দশক বলতেছি? 1কে আমি কেন শতক বলতেছি? এভাবে পড়তাম না, মনে নাই এটা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এভাবে পড়তাম না? জি 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 স্যার, স্যার। এটা করতাম। কেন পড়তাম আসলে? কারণ আমরা পড়তাম ডেসিমাল নাম্বার, আমরা পড়তাম কি দশমিক নাম্বার, তাই তো? হুম। দশমিক নাম্বার পড়তাম। দশমিকের বেস হচ্ছে কত? বেস হচ্ছে 10। 10। তো যার কারণে আমি এটাকে পড়তাম একক, কারণ হচ্ছে 3 into 10 to the power 0 মানে হচ্ছে 10 to the power 0 ভ্যালু কত? 10 to the power 0, হ্যাঁ, 10। 10 to the power 0 1, ও যে কোনো কিছুর পাওয়ার সরি, 0 0 হলে হলে তো এটা 1। 1 হবে। তাহলে এই জন্য এটা, যেহেতু এটা এক আসতো, এই জন্য এটাকে বলতাম একক। 4 into 10 to the power 1, এটা যত আমি বামে যেতাম, ডান থেকে যতই বামে যেতাম তত পাওয়ার এক এক করে বাড়তো, তাই না? 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, এভাবে করে বাড়তে থাকতো। তাহলে 3 into 10 to the power 0, 10 to the power 0 ভ্যালু যেহেতু 1, এই জন্য এটাকে বলতাম একক। 10 to the power 1 মানে কত? বলেন, 10 to the স্যার power 1 মানে কত? স্যার 10। 10, যার কারণে এটাকে বলতাম দশক, 10 থেকে দশক, ঠিক আছে? তারপর 1 into 10 স্কোয়ার 100 কত? 100। 100 মানে শতক। কত?
শতক। তাহলে এই ওয়ানটা বেসিক্যালি কিন্তু ওয়ান না, বেসিক্যালি কিন্তু এটা 100। এটা 1 কিন্তু আসলে 100, এই 4 কিন্তু আসলে 40, এই 3 কিন্তু আসলে 3 into 1 বা যেটা আমরা বলি আর কি, এটা একক আর কি। তো যার কারণে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর সাথে যখন আমি এভাবে বেসকে মাল্টিপ্লাই করে যখন আমি বসাই তখন এটাকে বলা হয় কত? তখন 143। তখন সেটাকে বলা হয় নাম্বার। তো ডিজিট আর নাম্বারের মধ্যে পার্থক্য বোঝা গেছে? এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, মানে আমরা সামনে যেটা পড়তে যাচ্ছি এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ডিজিট এবং নাম্বারের মধ্যে আসলে বিশাল একটা ডিফারেন্স আছে। সো আমরা কি করব, নাম্বারকে না, আমরা ডিজিটটাকে হচ্ছে এরকম বাইনারি কোডের ডেসিমালে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, পজিশনাল ওয়েটস 8421 কোড এটাকে কেন বলা হয়? কারণ প্রথম যে বিটটা সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে 1, অর্থাৎ সেটার সাথে মাল্টিপ্লাই হবে আমার 1। দ্বিতীয় যে বিটটা সেটার সাথে আমার মাল্টিপ্লাই হবে 2। তৃতীয় যে বিটটা সেটার সাথে আমার মাল্টিপ্লাই হবে 4। চতুর্থ যে বিটটা সেটার সাথে আমার মাল্টিপ্লাই হবে 8। এইভাবে করে আমি হচ্ছে কি করব, একটা বাইনারি ডেসিমাল নাম্বারকে, সরি একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি কোডের ডেসিমালে রিপ্রেজেন্ট করব। কিভাবে করব দেখেন এখানে, যেমন 0কে যদি আমি বাইনারি কোডের ডেসিমালে লিখি তাহলে, এবং এটা কি করব আমরা 4টা বিটে করব। কেন 4টা বিটে করব? এটার লজিক্যাল কারণটা কেউ মানে করতে পারবেন, বলতে পারবেন যে কেন আসলে আমি 0টাকে করব? স্যার এই কারণে স্যার আমরা 4টে বিটও করব যে স্যার বাইনারিতে 4টে বিট হলেই আমার ডেসিমালে স্যার সর্বোচ্চ ভ্যালু যে 9 এর সমান হতে পারে। মানে 9 এক্স্যাক্টলি, লিখতে এখানে গেলে দেখেন আমাকে 0 থেকে, বাইনারি 4টে ভ্যালু দরকার, 4টা বিট দরকার। হ্যাঁ হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে আমার 10টা, তাই না? হুম। কিন্তু আমি 3 বিট দিয়ে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, অর্থাৎ 8টা নাম্বারকে আমি চাইলে কি করতে পারতাম, রিপ্রেজেন্ট করতে পারতাম। কিন্তু যেহেতু আমার 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বারকে আমার রিপ্রেজেন্ট করতে হবে, সো আমি কি করব, সে কারণে আমার 4 বিট নিতে হচ্ছে। হ্যাঁ আমরা 4 বিট নিতে হচ্ছে, তাই না? সো আমি এখন কি করব দেখেন, এই জন্য 4 বিট দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করব। 0 যেহেতু এটা তো মানে কোনো নাই, সবগুলোই 0 হবে। 1 মানে হচ্ছে যে এখানে যেটার ভ্যালু 1 সেখানে আমি 1 দিলাম। 2 মানে হচ্ছে এখানে যেটার ভ্যালু 2 আমি সেখানে 1 দিলাম। এই যে দেখেন 0010 মানে হচ্ছে এটার ভ্যালু যেহেতু 2, সো এটা অলরেডি 2। 3 হলে তাহলে কিভাবে হবে, এই 2 + 1 = 3, তাহলে 0011। এইভাবেই কিন্তু আমাদের বাইনারি নাম্বারটাও কিন্তু এভাবেই আগাইছে আসলে, 0 1 2 3, তারপর হচ্ছে 4 মানে ওই যে এখানে যেখানে 4 ছিল সেখানে 4। অর্থাৎ অর্থাৎ কি হলো আসলে 0 1 2, তো এটা তো আমি বাইনারি ডেসিমাল নাম্বারটা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এটা কি হবে 2 টু দি পাওয়ার 3, সরি 0 1 2 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে 4, এটা 4। 5 হবে কিভাবে, 4 + 1 = 5, তাই না? তাই তো নাকি? জি স্যার। তাহলে 5 6 4+। 7 পর্যন্ত কোনো প্রবলেম নাই, প্রবলেমটা ক্রিয়েট হবে এইখানে এসে। 8 এ যায়। এখানে গিয়ে প্রবলেম ক্রিয়েট হবে না, এটাও আমরা বাইনারিতে এভাবেই লিখি, তাই না? 9 এ এসে প্রবলেম হয়। 9 এ এসেও প্রবলেম হয় না, আমাদের মেইনলি প্রবলেম হয় হচ্ছে, অর্থাৎ নর্মালি আমরা বাইনারিতে যেভাবে 0 থেকে 9 পর্যন্ত লিখি এখানেও ঠিক 0 থেকে 9 পর্যন্ত ঠিক সেম ভাবে লিখবো। তাহলে এটাকে আমরা বলবো আমরা বাইনারি কোডের ডেসিমাল। বাট প্রবলেমটা শুরু হবে 10 থেকে। আমরা 10 কিভাবে লিখবো? এইটা 2 8 আর 2 স্যার। এভাবে আমরা 10 লিখবো, তাই না? হুম 1010। কিন্তু এটা হইলে এটা হয়ে যাবে হচ্ছে বাইনারি নাম্বার। আমরা তো বাইনারি নাম্বার করতেছি না, আমরা করতেছি বাইনারি কোডে ডেসিমাল নাম্বার। সো এতক্ষণ ধরে আমার যে বোঝানোর উদ্দেশ্যটা এবার দেখেন কি, আমি কি করলাম, প্রথমে যে আমার যে ডেসিমাল নাম্বার 9টা আছে, ডেসিমাল ডিজিট নট নাম্বার, ডিজিটাল ডেসিমাল ডিজিট যে 9টা আছে সেই 9টা ডিজিটকে আমি বাইনারি নাম্বারে কনভার্ট করে ফেললাম। বাইনারি নাম্বারে কনভার্ট করলাম কিভাবে, একদম বাইনারিতে যেভাবে কনভার্ট করে নাম্বারগুলোকে সেভাবে করার পরে আমার এখন 9টা ডিজিট হয়ে গেছে। এখন আপনি এগুলাকে বাইনারি নাম্বার কল্পনা করতে পারবেন না, আপনাকে করতে হবে এগুলো আসলে এক একটা ডেসিমাল নাম্বার জাস্ট লিখা বাইনারিতে। এই জন্যই বলা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল।
সো এইগুলো এখন আমার বেস 0 থেকে 9 পর্যন্ত, এইগুলো আমার বেস। এই বেসগুলোকে ইউজ করে পরবর্তী নাম্বারগুলোকে আমার এবার তৈরি করতে হবে। কথাটা বুঝে গেছে? এইগুলা এইগুলা ইউজ করে আমার পরবর্তীতে নাম্বারগুলা তৈরি করতে হবে। তাহলে আমি 10 কিভাবে লিখবো? স্যার 10 লেখার জন্য আমাদের 10 এর সরাসরি ডিজিট আমার কাছে নাই, 10 আমার বানাতে হবে। 10 আমার বানাতে হবে। যদি 10 আমার বানাতে হয় তাহলে কি স্যার তাহলে আমি এইভাবে যেটা হবে 1001 তারপরে স্যার আবার 1 10 লিখবো আমরা 0001, অর্থাৎ 1 কে 4 বিটে লিখতে হবে, 0 কে 4 বিটে লিখতে হবে। অর্থাৎ 0001 সাথে হচ্ছে 0000, এটাকে লিখবো আমরা 10 এভাবে লিখবো আমরা 10। বা ধরেন আমরা যদি ধরেন 17, ধরেন এখানে একটা एग्जांपल দিছে 17, মানে এরপরে যে যে ব্যাপারগুলো এগুলাকে বলতেছি ইনভ্যালিড বা ডোন্ট কেয়ার। মানে এরপরে দেখেন 10 আছে, 11 আছে, 12 আছে, মানে যেহেতু 4 বিটে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা চাইলে কি লিখতে পারবো 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত লিখতে পারবো, তাই না? লিখতে পারবো না? জি স্যার। এই যে 1010 যেটা আপনারা বললেন যে আমরা এটাকে আমরা বাইনারিতে 10 বলি, তারপর 11 বলি, 1011 কে এভাবে করে, তাই না? 1100 কে আমরা 12 বলি, এভাবে করে আমরা চাইলে 15 পর্যন্ত লিখতে পারতাম। কিন্তু এটা যেহেতু বাইনারি কোডের ডেসিমাল, আমাদের বাকিগুলোকে বলতে হবে ইনভ্যালিড বা ডোন্ট কেয়ার, এগুলোকে আমরা নিব না। আমরা কি করব? আমরা কনভার্সন করব, কনভার্সন অফ ডেসিমাল নাম্বার টু বিসিডি, অর্থাৎ বাইনারি কোডের ডেসিমাল। যদি আমার 17 কে বাইনারি কোডের, যদি বাইনারিতে 17 লিখতে বলা হতো, তাহলে আমরা কিভাবে লিখতাম? তো বাইনারিতে 17 লিখতে হলে স্যার আমাদের পাঁচটা নিতে হতো তাহলে স্যার 10001 1, তাই না? 10, এটা বাকিরা বুঝতেছেন? সবাই বুঝতেছেন কি আসলে কথাগুলা? জি স্যার। একটু কিন্তু খেয়াল করতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে আসলে পরীক্ষায়। তাহলে 17 যখন আমাকে বলবে, অর্থাৎ এই এই 9টা ডিজিটের বাইরে, এই 9টা ডিজিটের বাইরে যখনই কোনো একটা নাম্বার আমাকে রিপ্রেজেন্ট করতে বলবে, তখন আমি কি করব? প্রত্যেকটা ডিজিটকে আমি কি করব? 4টা ডিজিট দিয়ে হচ্ছে যে রিপ্রেজেন্ট করব, বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করব। যেমন এখানে আছে 1 আর 7, সরি, যেমন এখানে আছে 1 আর 7, এটাকে আমি 4টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করব। 7 কে 4টা ডিজিট দিয়ে, 1 কে 4টা ডিজিট দিয়ে। যেমন 7 হচ্ছে কি, এখানে যদি আমরা উপরটাতে তাকাই, 7 হচ্ছে 0341 7 মানে কত? 00111। সো 7 কে আমরা লিখবো 0111, 1 কে লিখবো 0001। 000 সো এটাকে একসাথে লিখতে হবে আমাকে, 0001 0111। এই হচ্ছে আমার 17 বাইনারি কোডের ডেসিমালে, আর এটাই আমার। আমরা চাইলে কি স্যার স্যার পূর্বে যে স্যার তিনটা জিরো আছে স্যার 1 এ লিখতে গেলে 0001 স্যার ওই তিনটা জিরো কে স্যার আমরা স্কিপ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, স্কিপ করতে পারবেন, প্রবলেম নাই। আমরা জানি যে লিডিং জিরো যেগুলো আছে সেগুলোকে চাইলে আমরা স্কিপ করতে পারি, বাট নরমালি কিন্তু যদি আপনি 3টে জিরো স্কিপ করেন, তাহলে 10111 কি 17? 17 না। কিন্তু না। না সো এটা দেখে কনফিউজড হওয়া যাবে না, আমরা ইউজ করতেছি এটা বাইনারি কোডের ডেসিমাল, সো এরকম হতে পারে আমাদের। সেম ভাবে এখানে আরেকটা एग्जांपल দিচ্ছে, ধরেন 156। সেম ভাবে আমরা প্রত্যেকটা ডিজিটকে 4টা করে আমরা ডিজিটে ভাগ করে ফেলবো আর কি। 1 কে লিখবো 0001, 5 কে লিখবো 0101, 6 কে লিখবো 0110। এই হচ্ছে আমার বাইনারি কোডের ডেসিমাল। কোনো আছে? কমপ্লেইন আছে? না স্যার। পারবেন এগুলা? এরকম আসলে যে বাইনারি কোডের ডেসিমালের নাম্বারটা জি স্যার। রিপ্রেজেন্ট করতে হলে এরকম আমরা বেসিক্যালি অনেকগুলা কোড এরকম পড়বো। গ্রে কোড আছে, অ্যাক্সেস 3 কোড আছে, তারপর বিভিন্ন এরকম কম্বিনেশন। এখানে আছে 8421 না, আমরা আছে ধরেন 8241 কোডও আছে। হ্যাঁ, মানে এইভাবে করে আর কি। মানে আমরা কি করব, এগুলোকে শাফল করে নিজের মতো করে দেখবেন যে নাম্বার সিস্টেম আমরা তৈরি করব, এবং সেই নাম্বার সিস্টেমে আমরা কিভাবে হচ্ছে যে এটাকে সার্কিটে ডিজাইন করতে পারি সেটাও আমরা দেখব এগুলো কোড কনভার্সনে। ঠিক আছে? আর এখানে আরেকটা টপিক আছে, সেটা হলো যে যদি এবার বলে যে ডেসিমাল থেকে যদি আপনাকে বলে যে এটা কি
ধরেন বাইনারি স্যার। হ্যাঁ, মানে এই যে বাইনারি কোডের ডেসিমাল থেকে যদি আপনাকে বাইনারি চার্টটা নিয়ে ডেসিমেলে বসাইতে হবে। বাইনারি কোডের ডেসিমালটা ধরেন আপনার কাছে দেওয়া আছে, ধরেন উম, ধরেন 1011 আছে, বা আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাই। ওমা। এটাকে যদি আপনারা ডেসিমালে নিতে চান, পারবেন? বলেন তো এটা কত হবে? ডেসিমালে নিতে গেলে আমাকে এটা বাইনারি কোডের ডেসিমালে আছে এখন, এটা আছে বিসিডি তে, তাহলে ডেসিমালে নিলে কত হবে এটা? তার 16 হচ্ছে, যেমন 0110 এটা কত? তার 4, এটা হচ্ছে 4। যে আমরা 4 বিটে মানে ভাগ করে ফেলতে হবে। ও সরি এই যে 14 হচ্ছে। এটা 6 এতটুকু 6 স্যার, এটা 6 হবে। এতটুকু 6, তাই না? 6 ও সরি 6, এটা আমি 6 হবে। আর এই যে 1টা এটা একা রয়ে গেছে, এটার সাথে কি করব তাহলে? যেটা আপনি বললেন যে লিডিং জিরো গুলোকে আমি 0 তিনটা জিরো অ্যাড করব, কারণ হচ্ছে 16 তার মানে এটা হচ্ছে 16। বেসিক্যালি এটাকে আমি যদি এতে নিতে চাই তাহলে এটা হচ্ছে ওকে। এটা আর আরেকটা বিষয় হচ্ছে এখানে রয়ে গেল যেটা, সেটা হচ্ছে ধরেন কম্পারিজনটা। যেমন বাইনারি এবং বাইনারি কোডের ডেসিমালের সাথে যদি আমি কম্পারিজন করি, আমি যদি 10 বাইনারিতে লিখতাম তাহলে 1010 লিখতাম, বাট বাইনারি কোডের ডেসিমালে লিখতেছি আমি এরকম 00010000, অর্থাৎ এখানে 4 বিটে আমার 10 হয়ে যাচ্ছে, এখানে লাগতেছে আমার 8 বিট। এখানে যদি 12 লিখতাম তাহলে 1100, এটা আসতেছে 0010010, এভাবে করে আসতেছে, অর্থাৎ 4 বিটে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 8 বিটে। সো যেহেতু বিট সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে, তাহলে বাইনারি কোডের ডেসিমাল দিয়ে যদি আমি কি করতে চাই, ধরেন আমি যদি কোনো ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার কি হয়ে যাবে, এটা ইনএফিসিয়েন্ট হয়ে যাবে কম্পারেটিভ টু বাইনারি, তাই না? কারণ এখানে বিট যত বেশি হবে আমার ক্যালকুলেশন তত বাড়বে, সো আমার প্রবলেম তত বাড়বে, ঠিক কিনা? জি স্যার। সো এটা একটা প্রবলেম। আমরা সাম বা সাবট্রাকশন বা এই ধরনের কোনো কাজকর্ম করতে গেলে আমরা আসলে বাইনারি কোডের ডেসিমালটা আমরা ইউজ করতে পারবো না, প্রবলেম আছে। বাট কেন আমরা আসলে এই বাইনারি কোডের ডেসিমাল বা এই ধরনের অ্যাক্সেস 3 কোড বলেন, বা আমাদের এখানে আর কি কি আছে, গ্রে কোড বললাম আমরা, বা আরো এখানে কোডের কম্বিনেশন আছে আরো অনেকগুলো, এখানে 8421 থেকে শুরু করে অনেক ধরনের কম্বিনেশন আছে। সেই কম্বিনেশন গুলো আমরা আসলে কেন ইউজ করতেছি বা কেন ইউজ করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? জি স্যার।